ব্রোকারদের ব্যবসা কি অসাধারণ, তাই না? তুমি আর আমি উপার্জন করি বা না করি, তারা সবসময় অর্থ উপার্জন করে। কিন্তু এই ব্রোকারদের ব্যবসা রাতারাতি প্রায় 50 থেকে 60% কমে গেছে এবং এর প্রভাব কেবল ব্রোকার এবং তাদের বিনিয়োগকারীদের উপরই নয়, আপনার এবং আমার উপরও পড়েছে। ভারতের ব্রোকারিং শিল্প বর্তমানে একটি অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে এমন কিছু ঘটছে যা হয়তো রিভার্সেবলও হবে না। আমি ডেটা এবং এভিডেন্সের সাহায্যে পুরো বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ধরনের হাই ভ্যালু ডাটা ড্রিভেন কন্টেন্ট সর্বদা আপনার জন্য ফ্রি থাকবে। এই চ্যানেলের একমাত্র অবজেক্টিভ হলো আপনাকে এডুকেট করে ইনফর্ম করে তোলা। আপনি যদি এই ধরনের ট্রান্সপারেন্সির মূল্য দেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট আপনার মিস না হয়ে যায়। চলুন শুরু করা যাক। টেক অর্থ ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। 2015 সালে ভারতে 2.5 কোটি ডিম্যাট অ্যাকাউন্ট ছিল এবং বর্তমানে 20.46 কোটির বেশি। আসলে করোনাকালে 2020 সালে শেয়ার বাজারে যখন উত্থান এসেছিল, তখন সবাই ভেবেছিল যে ব্রোকারেজ শিল্পের সুদিন শুরু হয়ে গেছে, যা কখনো শেষ হবে না। কিন্তু আপনি জানেন, দিস টু শ্যাল পাস, অর্থাৎ ভালো দিন হোক বা খারাপ দিন, সবকিছুই একদিন না একদিন শেষ হবেই হবে। আসুন ডেটা দেখি। অর্থ বছর 2025-এর সেকেন্ড কোয়ার্টারে লিস্টেড ব্রোকার অ্যাঞ্জেল ওয়ান তার সেরা কোয়ার্টারলি পারফরমেন্স দিয়েছে, 423 কোটি টাকার নেট প্রফিট। কিন্তু এই অল টাইম হাই থেকে অর্থ বছর 2026-এর প্রথম কোয়ার্টারে এই নেট প্রফিট 74% কমে 114 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ইয়ার অন ইয়ার বেসিসে 60% কমেছে। এবার দেখুন, সামান্য কিছু ড্রপ তো নর্মাল হয়ে থাকে, কিন্তু 60% ইজ সিরিয়াস। আর এই প্রফিট কা ড্রপ এক্সপেন্স বাড়ার কারণে নয়, বরং রেভিনিউ ডিক্লাইনের কারণে এসেছে। গত সেপ্টেম্বরে সেরা কোয়ার্টারলি পারফরমেন্সের পর প্রতি কোয়ার্টারে তাদের রেভিনিউ ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে এবং এটি একমাত্র কোম্পানি নয় যার সাথে এটি ঘটছে। তাদের তালিকাভুক্ত কম্পিটিটর 5 পয়সার প্রথম কোয়ার্টার রেভিনিউ অর্থ বছর 2025 থেকে এখনো পর্যন্ত 23% ডাউন রয়েছে এবং তাদের নেট প্রফিট 40% ডাউন রয়েছে। আর যদি এটি যথেষ্ট না হয়, তাহলে ভারতের দুটি বৃহত্তম ব্রোকারের দিকে তাকান, যারা লিস্টেড নয় কিন্তু তারাও ভালো নাম্বার রিপোর্ট করেনি। জিরোদার সিইও বলেছেন, আমরা অ্যান্টিসিপেট করছি যে আগামী বছরে ব্রোকিং ব্যবসা 20% কমে যাবে। ভারতের বৃহত্তম ব্রোকার গ্রো জানিয়েছে যে তাদের অ্যাক্টিভ ক্লায়েন্ট একটি কোয়ার্টারে 2.37 লক্ষ কমেছে। এনএসসি জানিয়েছে যে এই টোটাল ব্রোকারদের অ্যাক্রস 9.6 লক্ষ অ্যাক্টিভ ক্লায়েন্ট অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আর 2025 সালের ফেব্রুয়ারিতে শীর্ষ 10 ব্রোকারের মধ্যে 8 জন ডিক্লাইন রিপোর্ট করেছেন। তাহলে ভাই, কি চলছে এই ইন্ডাস্ট্রিতে? এবার দেখুন, অনেক লোকেরই মনে হবে যে এটি একটি দুর্বল স্টক মার্কেটের লক্ষণ, যা কিছুটা হলেও সত্য। যখনই মার্কেট ভালো পারফর্ম করে না, তখন ব্রোকারদের ভলিউম এবং রেভিনিউ কমে যায়। কেন? কারণ সেন্টিমেন্ট খারাপ হয়ে থাকে, মানুষ খুব বেশি ইনভেস্ট করে না, ভলিউম কম হয়ে যায় আর ব্রোকারেজের রেভিনিউও কমে যায়। কিন্তু এখানে দুটি স্ট্রাকচারাল রিজন রয়েছে, যার কারণে পুরো ইন্ডাস্ট্রির মধ্যে লং টার্ম এবং পসিবলি পার্মানেন্ট চেঞ্জ হচ্ছে। বুঝতে হবে কি হয়ে থাকে। প্রথম স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছিল 2010 সালে, যা ব্রোকারেজ ইন্ডাস্ট্রির পুরো ব্যবসায়িক মডেলকে চিরতরে বদলে দেয়। এই ইভেন্টটি ছিল জিরোদার এন্ট্রি। এটা এমন একটা সময় ছিল যখন সমস্ত ব্রোকার নির্বিশেষে একটি ট্রেডের জন্য 0.5 থেকে 1% ব্রোকারেজ চার্জ করত, ইরেসপেক্টিভ অফ ট্রেড সাইজ। তো মনে করুন আপনি 10,000-এর একটি ট্রেড প্লেস করেছেন, তো আপনি ব্রোকারকে 1% ব্রোকারেজ দেবেন। আর যদি আপনি 10 লক্ষ টাকারও ট্রেড প্লেস করেন, তবুও আপনাকে 1% ব্রোকারেজ দিতে হবে। অর্থাৎ ট্রেড যত বড় হয়, ব্রোকারেজও তত বড়। কিন্তু জিরোদার ফাউন্ডাররা দেখেন যে একটি ট্রেডকে এক্সিকিউট করার যে কস্ট হয়ে থাকে, তার ট্রেডের সাইজ চাই যেমনই হোক, কস্ট একই হয়ে থাকে। আর যদি ব্রোকারের জন্য খরচ সেম হয়, তাহলে কেন তারা তাদের গ্রাহকদের থেকে বড় ট্রেডের জন্য বেশি অর্থ কামাবে? তাই ওনারা ডিসাইড করেন যে আমরা আমাদের কম্পিটিশনকে প্রাইসের উপর ভিত্তি করে হারানোর চেষ্টা করব। তো এখানে ওনারা একটি নতুন মডেল ইন্ট্রোডিউস করেন, কল্ড ডিসকাউন্ট ব্রোকিং, যেখানে ইরেসপেক্টিভ অফ ট্রেড সাইজ তারা গ্রাহকের কাছ থেকে মাত্র 20 টাকার ফ্ল্যাট ব্রোকারেজ চার্জ নেবে। আর এইভাবে তাদের মার্কেট শেয়ার দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। আর সোনাই সোহাগা ছিল এটা যে এই যে 20 টাকার ফি শুধুমাত্র ইন্ট্রাডে ট্রেডারদের কাছ থেকে নেওয়া হচ্ছিল। আনলাইক দ্য আদার ব্রোকার যারা লং টার্ম ইনভেস্টারদের কাছ থেকে ব্রোকারেজ চার্জ করত, সেখানে জিরোদা বলে যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট সম্পূর্ণ ফ্রি করে দেব। আর তারপর যা ঘটেছিল তা হলো 0.5% থেকে 1% ব্রোকারেজ মডেল রাতারাতি বন্ধ হয়ে যায়। যে সমস্ত বড় নাম ছিল, এস্টাবলিশ প্লেয়ার ছিল, সে চাই এইচডিএফসি সিকিউরিটিজ হোক, আইসিআই সিকিউরিটিজ হোক, মতিলাল
জোসওয়াল যারা এত বছর ধরে এই খেলায় ছিল তাদেরও ফোর্সফুলি ডিসকাউন্ট ব্রোকিং মডেলে শিফট হতে হয়। এখন দেখুন, যদি অনেক লোক ইন্ট্রাডে ট্রেডিং করে এবং ব্রোকার প্রতি ট্রেডে যদি 20 টাকা পায় তাহলে দীর্ঘমেয়াদে ব্রোকার টাকা কামাতে সক্ষম হবে। কিন্তু সমস্যা ছিল যে খুব বেশি লোক ইন্ট্রাডে ট্রেডিং করছিল না। কেন তারা তা করেননি? কারণ ভাই, তারা টাকা কামাবে কি করে? ধরুন একজন ইন্ট্রাডে ট্রেডার আছেন যিনি সারা বছর ধরে তার ক্যাপিটালের উপর 5% রিটার্ন বা প্রফিট জেনারেট করেন, সমস্ত লস, ব্রোকারেজ খরচ সবকিছু বাদ দেওয়ার পর। এখন যদি এই ব্যক্তিকে বছরে 5 লক্ষ টাকা কামাতে হয় তাহলে তার ক্যাপিটাল 1 কোটি টাকা হওয়া উচিত। এবং এমন কতজন লোক থাকবে? মূল কথা হলো ইন্ডিভিজুয়াল ট্রেডারদের কাছে এত টাকা ছিলই না। যদি আপনার 10,000 বা 20,000 টাকা থাকে তাহলে আপনি তা থেকে কত টাকাই বা কামাবেন? কিন্তু তখনই এন্ট্রি হয় ব্রোকারেজ ব্যবসার সবচেয়ে প্রফিটেবল সেগমেন্ট ফিউচার অ্যান্ড অপশন। এখন যদি একজন ট্রেডারকে 1 কোটি টাকা ট্রেড করতে হয় তাহলে সেই ক্যাপিটালকে অ্যারেঞ্জ করার চিন্তা তাকে করতেই হয়নি। তিনি কেবল ফিউচার এবং অপশনের মার্কেটে যেতে পারতেন অ্যান্ড হ্যাজ এ রেজাল্ট ব্রোকারেজগুলি এই সেগমেন্টটিকে লেফট, রাইট অ্যান্ড সেন্টার প্রমোট করা শুরু করে। কেন? কারণ অপশনগুলি এক্সট্রিমলি হাই রিস্ক অ্যান্ড হাই রিওয়ার্ড ছিল। 20-30 টাকার একটি অপশন এসে থাকতো যা জিরোতে আসতে পারে, আবার 500 টাকাতেও যেতে পারে। তাই মানুষ এর প্রতি অ্যাডিক্টেড হতে শুরু করে। কেন? কারণ কম পুঁজিতে বিশাল লাভ করার একটি স্লেম চান্স ছিল। আনরিয়েলিস্টিক, ভেরি ক্লোজ টু জিরো চান্স। কিন্তু ভাই, ইনসান হে না, উম্मीद पर तो দুনিয়া কায়াম হে। সে এই ছোট সুযোগের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়তো। সে যেত, সে ভাবতো যে আমিও টাকা কামাবো। আর বন্ধুরা, সেই সময়ের পরে ব্রোকারেজ কোম্পানিগুলি ফিউচার এবং অপশনের উপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তারা এই সেগমেন্ট থেকে এত টাকা কামিয়েছে যে আপনার এটি সম্পর্কে কোনো ধারণা নেই। আর আমি এটা হাওয়াই বলছি না, এর পিছনে ডেটা রয়েছে। আসুন আবার আমরা অ্যাঞ্জেল ওয়ানের দিকে তাকাই। FY24 এ তাদের মোট আয়ের 84% ফিউচার এবং অপশন থেকে এসেছে। ইনফ্যাক্ট সম্প্রতি রিসেন্ট কোয়ার্টার যেখানে এত পতন হয়েছিল, এই পতনের পরেও 51% রেভিনিউ ফিউচার এবং অপশন এবং কমোডিটি সেগমেন্ট থেকে এসেছে। তাহলে আসুন এবার ICICI সিকিউরিটিজের দিকে তাকাই। এই বছর তারা সেগমেন্ট ওয়াইজ রিপোর্ট তো করেনি, কিন্তু যদি আপনি আগের বছরের ফাইন্যান্সিয়ালকে দেখেন তাহলে 1/3 রেভিনিউ রিটেল বিজনেসের FNO সেগমেন্ট থেকে এসেছে। কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার এই সেগমেন্ট থেকে একটি চমৎকার গ্রোথ আসছিল। কিন্তু তারপর হঠাৎই 2025 সালে ফিউচার এবং অপশনের ভলিউমে কান্ট্রি ওয়াইড 70% ড্রপ এসেছে। কিভাবে? চলুন বলি। জুন 2025-এ জিরোদার সিইও একটি পাবলিক স্টেটমেন্ট দিয়েছিলেন যেখানে তিনি বলেন, আমাদের দেশে যে স্টক ব্রোকিং বিজনেস রয়েছে সেখানে এক্সট্রিমলি হাই কনসেন্ট্রেশন রিস্ক রয়েছে। কারণ এই ব্যবসাগুলির 80% রেভিনিউ আসে মাত্র দুটো ডেরিভেটিভ কন্ট্রাক্ট থেকে, নিফটি 50 এবং সেন্সেক্সের ফিউচার এবং অপশন থেকে। আর তারপর তিনি বলেছিলেন, আই কোট, দিস মিনস ওয়ান চেঞ্জেস ক্যান ওয়াইপ আউট আওয়ার এন্টায়ার বিজনেস। আর এই ওয়ান চেঞ্জ হয়েছেও, যা আমাদের সেকেন্ড স্ট্রাকচারাল চেঞ্জের দিকে নিয়ে যায়, যা আমি আপনাকে তখন বলেছিলাম, যার লং টার্ম প্রতিক্রিয়া হতে পারে। সেবি ফিউচার এবং অপশনের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের জন্য নিয়ম তৈরি করেছিল। কারণ যখন সব ব্রোকাররা ফিউচার এবং অপশন থেকে ক্রেজি রেভিনিউ কামাচ্ছিলেন তখন সেবি এই সেগমেন্টটিকে স্টাডি করার কথা ভাবে। কারণ এখানে লোকেরা প্রচুর লোকসানও করছিল। এবার এই লসেস কিন্তু প্রতিটি ট্রেডার কামাচ্ছিল না, বরং সমস্ত FNO ট্রেডারদের মধ্যে 93% লোক 3 বছরে মোট 1.8 লক্ষ কোটি টাকার ঘাটা করেছে। আমাদের দেশে দিন রাত ফিউচার এবং অপশনের উন্মাদনা এসে গিয়েছিল। পুরো ওয়ার্ল্ডের ডেরিভেটিভস মার্কেটের 60% ভলিউম কেবল ভারত থেকে আসছিল, কিন্তু এই সমস্ত লোকই লস করছিল। ব্রোকিং কোম্পানিগুলি গ্রোথের যে স্টিম ইঞ্জিনটি ছিল তা খুবই হাই রিস্ক লস প্রন প্রোডাক্ট থেকে আসছিল। এখন অনেকের মনের মধ্যেই এই ভাবনা আসছে যে দেখুন ভাই, আমি লোকসান করছিলাম, এটা আমার কষ্টার্জিত অর্থ, এর সাথে সরকারের কি লেনা দেনা, আর এটি একটি নিখুঁত মতামত, এতে কোনো ভুল নেই। কিন্তু একটা জিনিস আপনি জানেন না যে ফিউচার এবং অপশন কেবল তোমার এবং আমার মানিব্যাগের জন্য ঝুঁকি তৈরি করে না, এর একটা সিস্টেমেটিক ঝুঁকিও আছে। আর এই সিস্টেমেটিক ঝুঁকির কারণেই সেবি তাদের উপর ক্র্যাকডাউন শুরু করে দেয়। কিছু ডেরিভেটিভের মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 3 গুণ বৃদ্ধি করা হয়, কিছু উইকলি অপশনকে এলিমিনেটই করে দেওয়া হয়। আর এর কারণে ভলিউম 70% ডাউন হয়ে যায় এবং ব্রোকারদের যে সবচেয়ে প্রফিটেবল গ্রোথ ইঞ্জিনটি ছিল তার উপর স্টপ লেগে যায়। আর এখনো খেলা কিন্তু শেষ হয়ে যায়নি। সেবি বলেছে যে তারা ফিউচার এবং অপশন ট্রেডিংকে আরো স্ট্রিক্ট করতে চায়, যা এই ব্রোকারদের রেভিনিউর উপর আরো প্রভাব ফেলতে পারে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক শীর্ষ ব্রোকার, সে জিরোদা বা গ্রো হোক, এখন মিউচুয়াল ফান্ড লাইসেন্স নিয়ে নিয়েছে। তারা ওয়েলথ ম্যানেজমেন্টে এন্টার করার চেষ্টা করছে, তারা লোকেদের লোন দিচ্ছে। কিন্তু এখানেও ডাইভার্সিফিকেশন রিস্ক ফ্রি হয় না। কোন সেগমেন্ট আপনার জন্য কাজ করবে, কোনগুলি করবে না, তা এখন বলা কঠিন। আর সর্বোপরি মিউচুয়াল ফান্ড ব্যবসার মার্জিন খুবই কম হয়ে থাকে। উদাহরণস্বরূপ ধরা যাক একটি মিউচুয়াল ফান্ডের কাছে 10,000 কোটি টাকার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে, যার উইদিন অ্যাভারেজ এক্সপেন্স রেশিও 0.5% হিসাবে ওনাদের অ্যানুয়াল রেভিনিউ হবে 50 ক্রোর্স। আর
এই রেভিনিউ থেকে ওনারা সমস্ত কস্ট বের করবেন, যেমন স্যালারি দেবেন, রেন্ট দেবেন, ডিস্ট্রিবিউটরকে কমিশন দেবে, আর তারপর যদি কিছু বাঁচে তাহলে তা প্রফিট। তো হয়েছেটা কি, ইজি মানি কা যে জামানা থা ব্রোকিং ব্যবসায় তা খতম হয়ে গেছে। আর কে জানে এই সমস্ত কনস্ট্রেট চলার কারণে কালকে গিয়ে যদি ব্রোকারেজের পুরনো ফান্ডা ফিরে আসে তাহলে আবার আমরা আমাদের সমস্ত ট্রেড এবং লং টার্ম ইনভেস্টমেন্টের উপর 0.5% থেকে 1% কমিশন দেওয়া শুরু করব, অথবা যে অ্যানুয়াল মেইনটেনেন্স চার্জ হয়ে থাকে তা রাতারাতি বাড়তে পারে। তো যে কোনো কিছুই ঘটতে পারে। এমনকি সাধারণ বিনিয়োগকারীরা যারা এই ব্রোকিং ব্যবসায় বিনিয়োগ করছে না তাদের ওপরেও এর প্রভাব পড়তে পারে। তো লং স্টোরি সংক্ষেপে, ডিসকাউন্ট ব্রোকিং এর আবির্ভাবের কারণে ব্রোকাররা তাদের ফিউচার এবং অপশন সেগমেন্টের উপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, আর এটি এতটাই হাই রিস্ক ছিল যে সেবি এর উপর কঠোর নিয়ম আরোপ করে। ফলে এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে ব্রোকারেজ ব্যবসা থেকে টাকা কামানো খুব কঠিন হয়ে পড়েছে, যার ফলে এন্টায়ার ইন্ডাস্ট্রি এক্সট্রিমলি রিস্কি অ্যাট দিস মোমেন্ট। যাই হোক, এবার আপনার কি মনে হয় এই ইন্ডাস্ট্রি কি ঘুরে দাঁড়াতে পারবে নাকি পারবে না? আর আপনি কি কোনো ব্রোকারেজ ব্যবসায় বিনিয়োগ করেছেন? কমেন্ট করে আপনি আপনার মতামত জানান। আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চান তাও বলুন। আর সব শেষে, যদি এই ভিডিও থেকে আপনার কোনো উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং।